প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক অন ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইসলাম পূর্ব আরবের সাংস্কৃতিক অবস্থা। তো সংস্কৃতি হচ্ছে তোমার একটি দেশ বা সমাজ, গোষ্ঠী, বিশ্বাস ও ধ্যান ধারণা, রীতিনীতি, জীবন পদ্ধতি, ভাষা, ব্যবহার্য জিনিসপত্র, এগুলো তোমার সেখানকার সংস্কৃতি এক একটি উপাদান। এদিক থেকে বিশ্লেষণ করলে ইসলাম পূর্ব যুগে কতিপয় ইতিবাচক দিক ছিল, যেগুলোর প্রশংসা দাবি রাখে। ভিন্ন ভিন্ন গোত্রে তোমার দ্বন্দ্ব থাকলেও নিজ গোত্রের প্রতি তাদের কিন্তু অসম্ভব প্রীতি ছিল। সেই কারণে স্বগোত্রের স্বার্থ কিংবা মর্যাদা রক্ষায় তারা জীবন দিতেও কুণ্ঠাবোধ করত না। তেমনিভাবে আতিথেয়তা, ভ্রাতৃত্ববোধ তারা ছিল উজ্জীবিত। নিজ ভাষায় দক্ষতা ও উৎকর্ষ, কাব্যচর্চা, এগুলা তারা খুবই কঠোরভাবে অনুসরণ করত। সাহিত্যচর্চা, কাব্যচর্চার মাধ্যমে তারা নিজ দেশ ও জাতির বীরত্বপূর্ণ ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ করে স্বদেশ বোধের পরিচয় দিয়েছে। অধিকাংশ আরব নিরক্ষর হওয়া সত্ত্বেও স্মৃতিশক্তির মাধ্যমে তারা তাদের বংশ এবং পূর্বপুরুষদের পরিচয়, তারপরে তাদের লোকগাথা, প্রবাদ প্রবচন ইত্যাদি তোমার পর্যায়ক্রমে বংশানুক্রমে তারা এগুলাকে তারা ধরে রাখত। তাহলে আমরা দেখি যে তাদের সাংস্কৃতিক অবস্থাটা কীরকম ছিল। প্রথমে তো হচ্ছে সৃজনশীল প্রতিভা। ইসলাম পূর্ব আরব অধিবাসীদের জীবনে বিভিন্ন দিক তোমার উজ্জ্বল না হলেও সাংস্কৃতিক দিক থেকে কিন্তু তাদের একটা ঐতিহ্য ছিল। মক্কা, মদিনা সহ কয়েকটি শহরে অধিকাংশ জনগণের ছিল মূর্খ এবং নিরক্ষর। তা সত্ত্বেও তারা ছিল অসাধারণ স্মৃতিশক্তি ও স্মৃতিশক্তির অধিকারী। তারা লোকগাথা, প্রবাদ, লোকশ্রুতি, এমনকি 100 পূর্বপুরুষের নাম তারা মুখস্থ বলতে পারত। তাদের এই অসাধারণ স্মৃতি বলে 1 লাখের অধিক কবিতা তারা সংরক্ষণ করতে সমর্থ হতো। তাদেরকে 3 ভাগে ভাগ করা যায়। যারা এগুলো তোমার পর্যায়ক্রমে মুখস্থ করে রাখলো তাদেরকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খতিব বা বক্তা, দ্বিতীয়টা হচ্ছে শায়ের বা কবি, এবং তৃতীয়ত হচ্ছে নস্সাব বা বিভিন্ন গোত্রের বংশ পরিচয় ও কুলজি বিশারদ। এই যে তোমার দেখা যায়, তাহলে আমরা দেখছি যে আরববাসীরা মূর্খ এবং নিরক্ষর হলো তাদের বিভিন্ন প্রতিভা অধিকার তারা ছিল এবং তাদের মধ্যে সৃজনশীলতাও ছিল। দ্বিতীয়ত হচ্ছে গীতিকাব্য বা কাসিদা। গীতিকাব্যকে আরবে তাদের প্রচলিত ভাষায় বলা হতো কাসিদা। গীতিকাব্য বা কাসিদা ছিল প্রাচীন আরব সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। নিজ বংশের গৌরব গাথা, বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী, এছাড়াও নারী প্রেম, এগুলোর উপর তারা গীতিকাব্য রচনা করত। ঐতিহাসিক পিকে এ সম্পর্কে বলেছেন, কাব্যকৃতি ছিল বেদুইনদের সংস্কৃতির সম্পদ। এই সাহিত্যের প্রথম যুগে মিলন গদ্যের সন্ধান পাওয়া যায়, অর্থাৎ তোমার ছন্দের সন্ধান পাওয়া যায়। এই ছন্দই কোরআন শরীফে তোমার বিদ্যমান রয়েছে। অর্থাৎ এই যে প্রথম পর্যায়ে যে মিলনযুক্ত গদ্যের সন্ধান পাওয়া গিয়েছিল, যেটাকে বলা হতো সাজা, সেই ছন্দই কিন্তু কোরআনের মধ্যে রয়েছে। এছাড়াও তোমার দেখা যেত যে যারা নাকি উট পরিচালনা করত, উট চালাতো, সে উট চালকের ধ্বনিময় সঙ্গীত, সেটাকে বলা হতো হুদা। এটা এই কাব্য রীতিরই অন্তর্ভুক্ত ছিল। ইসলাম আবির্ভাবের পূর্বে আরববাসীদের হাসি কান্না, সুখ দুঃখ, ধ্যান ধারণা, রীতিনীতি, আচার ব্যবহার, চারিত্রিক বৈশিষ্ট্য তাদের কবিতায়
প্রস্ফুটিত হয়েছে। তাই কবিতাকে বলা হতো দিয়ানুল আরব বা দ্য পাবলিক রেজিস্টার অফ দ্য অ্যারাবস বলা হতো। এরপরে রয়েছে গদ্য রচনা ও প্রবাদ বাক্য। গীতিকাব্যের তুলনায় গদ্য রচনা ও প্রবাদ বাক্য ছিল অপ্রতুল, তা সত্ত্বেও বিখ্যাত পণ্ডিত আল হাকিমের রচনায় আরবি প্রবাদ বাক্য সংগৃহীত ও সংকলিত হয়েছিল। সেই সময় আরবি প্রবাদগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রবাদ ছিল বুদ্ধিমত্তা 3টি বিষয়ের উপর নির্ভর করে। বুদ্ধিমত্তা 3টি বিষয়ের উপর নিপতিত হয়েছে। একটি হচ্ছে ফ্রান্সের মগজ, দ্বিতীয়টি হচ্ছে চীনাদের হাতে এবং তৃতীয়টি হচ্ছে আরবীয়দের জিহ্বায়। এটা তোমার একসময় একটা তাদের প্রবাদ বাক্য ছিল। এছাড়াও আরেকটি প্রবাদ বাক্য ছিল, সেটা হচ্ছে তোমার মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত রয়েছে। অর্থাৎ দুটার মধ্যে একটি কমন জিনিস আছে, দেখো খেয়াল করো, সেটা হচ্ছে মানুষের জিহ্বা। প্রথমটাতে যেরকম বলা হচ্ছে যে মানুষের 3টি বস্তুর উপর তাদের কি রয়েছে, তাদের বুদ্ধিমত্তা নিহিত রয়েছে। সেটা হচ্ছে কি ফ্রান্সের মগজ, দ্বিতীয়টি হচ্ছে চীনাদের হাতে এবং তৃতীয়টি হচ্ছে আরবদের জিহ্বা। আর দ্বিতীয় প্রবাদ বাক্যটির মধ্যে কি রয়েছে, যে মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত রয়েছে। তারপরে 4 নম্বর হচ্ছে উকাজ মেলা। সেই সময় আরবে উকাজ নামে একটা মেলা বসত। মক্কা অদূরে উকাজ নামক স্থানে এই মেলাটি বসত, সেই জন্য এটাকে উকাজ মেলা বলা হতো। এটা বছরে একবার বসত এবং আমরা জানি এই উকাজ মেলার উপর কিন্তু একটি অনুধাবনমূলক প্রশ্ন থাকে। তো এই উকাজ মেলাটি তোমার 3 মাস স্থায়ী হতো। এই 3 মাসের মধ্যে আরবের সমস্ত গোত্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো, কারণ এই উকাজ মেলায় তোমার কবিতা প্রতিযোগিতা, ঘোড়া দৌড়, তারপরে জুয়া খেলা, নৃত্য, তারপরে এখানে যে তোমার এই যে মক্কাবাসীরা যে বিভিন্ন স্থান থেকে তোমার ব্যবসায় করে যে জিনিসপত্র নিয়ে আসতো, সেগুলো কেনাবেচা হতো এই উকাজ মেলায়। তো সুতরাং আরববাসীদের জীবনে এই উকাজ মেলার গুরুত্ব ছিল অপরিসীম। আমরা জানি রাজনৈতিক অবস্থাতে আমরা আলোচনা করেছি যে বাসসের যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল তোমার বানু বকর এবং বানু তাগলিব গোত্রের মধ্যে, দীর্ঘ 40 বছর ব্যাপী। তো এই যুদ্ধের সূত্রপাত কিন্তু এই উকাজ মেলা থেকে শুরু হয়েছিল। সামান্য ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই 2 গোত্রের মধ্যে এই দীর্ঘ 40 বছর স্থায়ী এই যুদ্ধটি হয়েছিল। তো এই উকাজ মেলায় তোমার এই কবিতা পাঠে আসর বসত। প্রত্যেকটি গোত্র তারা কী করত, তাদের নিজ নিজ বংশ গৌরব, তারপরে তাদের বীরত্ব কথা কাহিনী, তারপরে তাদের মানে কি বলে মানে যাই হোক বংশগৌরব এবং বীরত্বপূর্ণ কাহিনী, এছাড়াও তাদের যুদ্ধের বর্ণনা, এগুলো নিয়ে তারা এই যে কবিতা রচনা করতো, সেই কবিতাগুলো এই উকাজ মেলার প্রতিযোগিতা হতো। এবং এই মানে এটা ছিল তোমার উকাজ মেলা। এরপরে আমরা আসছি সাবা মুআল্লাকা। এই উকাজ মেলাতে যে কবিতা পাঠের আসর হতো, তো সেই আসরে প্রতি বছর 7টি কাব্যগ্রন্থকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হতো। সেই 7টি কাব্যগ্রন্থের সমষ্টিকে বলা হতো সাবা মুআল্লাকা। সাবা মুআল্লাকা এটাও তোমার অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে থাকে। তাহলে আমরা এখানে বলবো সাবা মুআল্লাকাটা কি, যে উকাজ মেলায় যে কাব্য প্রতিযোগিতা হতো, সেই কাব্য প্রতিযোগিতায় যে 7টি কাব্যগ্রন্থ শ্রেষ্ঠত্ব অর্জন করত, সেগুলোকে সমষ্টিগতভাবে সাবা মুআল্লাকা বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হতো। সপ্ত ঝুলন্ত কবিতা বলা হতো কেন? কারণ এই 7টি কাব্যগ্রন্থগুলোকে তোমার কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো, সেজন্য এটাকে সপ্ত ঝুলন্ত কবিতা বলা হতো। সেই সময় সাবা মুআল্লাকাতে শ্রেষ্ঠ কবি যারা ছিলেন, তারা ছিলেন ইমরুল কায়েস, আমর বিন
কুলসুম, লাবিব বিন রাবিয়া, আন্তারা বিন সাদ্দাদ, তারাফা বিন আল-আদ, হারিস বিন হিজলিসা, জুহাইর বিন আবি সালমা। এরা ছিলেন সেই সময়ের সাবা মুআল্লাকাতের শ্রেষ্ঠ কবি। তবে এদের মধ্যে তোমার সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে, আরবের শেক্সপিয়ার হিসাবে যিনি পরিচিত ছিলেন, তিনি ছিলেন ইমরুল কায়েস। সর্বশেষে হচ্ছে গাথা গ্রন্থ। এই সাবা মুআল্লাকাত ছাড়াও আরববাসীরা তারা আরও অনেক নানা গ্রন্থ, কাব্যগ্রন্থ, সাহিত্য, গাথা এগুলো তারা রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিওয়ান আল হামাসা, আল মুফাজ্জালিয়া ও কিতাব আল আগানি, এগুলো ছিল উল্লেখযোগ্য। এছাড়া সেই সময় আরবি ভাষা এগুলো খুবই উৎকৃষ্ট মানের একটা ভাষা ছিল। তো যাই হোক, আমরা আরবের সাংস্কৃতিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করলাম। এর মধ্যে এখন আমরা এই যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক অবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এখানে কিন্তু প্রত্যেকটার উপরই আলাদা আলাদা করে সৃজনশীল প্রশ্ন তোমার হতে পারে। আবার এর মধ্যে তোমার যেমন সামাজিক অবস্থা, নারীর অবস্থা, দাস-দাসীর অবস্থা, এগুলোর উপর অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। তারপরে রাজনৈতিক অবস্থার মধ্যে ছোটো ছোটো অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। আবার সাংস্কৃতিক অবস্থার মধ্যে আমরা উকাজ মেলা এবং সাবা মুআল্লাকাত এগুলোর উপরও তোমার এই 2 নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। তো যাই হোক, তোমরা আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা